প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে স্বাগত জানাই। আমি সম্রাট। আজকে আমার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী, মানে যারা 2020 সালে মাধ্যমিক দিতে চলেছ, নতুন সদ্য ক্লাস 10-এ উঠেছ, তাদের জন্য তোমাদের সিলেবাসের প্রথম গল্প জ্ঞানচক্ষু নিয়ে একটা অতি সংক্ষিপ্ত আলোচনা করব। 5 মিনিটের এই ভিডিওটি দেখবার পর এই গল্পের যাবতীয় যা সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে, কোন কোন প্রশ্ন আসবে সেটাও তোমরা বুঝে যাবে। গল্পটি একদম এই 5 মিনিটের মধ্যে তোমরা প্রায় মুখস্থও করে ফেলবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই জানাই, জ্ঞানচক্ষু ছোট গল্পটি কার লেখা। জ্ঞানচক্ষু ছোট গল্পটি লেখা আশাপূর্ণা দেবীর। তোমরা অনেকেই বলবে, দাদা কাব্যগ্রন্থের নাম কি? প্রথমে বলি, কবিতা নেওয়া হয় কাব্যগ্রন্থ থেকে, গল্প কিন্তু কাব্যগ্রন্থ থেকে নেয় না। কাব্যগ্রন্থে কাব্য অর্থাৎ কবিতা থাকে, কিন্তু গল্প নেওয়া হয় গল্প সংকলন বা গল্পগ্রন্থ থেকে। সেক্ষেত্রে আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে কুমকুম এই নামের গল্প সংকলন থেকে। তাহলে কেউ কিন্তু শিক্ষকদের কাছে বলবে না জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম কাব্যগ্রন্থের অন্তর্গত। কুমকুম কোনো কাব্যগ্রন্থ নয়, গল্পগ্রন্থ। গল্পের প্রধান চরিত্র একজন, নাম তপন। তাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে। তোমাদের প্রশ্ন, দাদা জ্ঞানচক্ষু কথার মানে কি? একদম বলবো, শেষের দিকে বলছি, তার আগে গল্পটা শুনে নাও। তপন চিরকাল বইপত্র পড়ে টড়ে, গল্প পড়ে। ওর মনে হয় কি যে গল্প যারা লেখে তারা বুঝি এই পৃথিবীর মানুষ নয়, তারা দেখতে অন্যরকম হবে, তারা আর 5টা সাধারণ মানুষের মতো নয়। কিন্তু তার এই ধারণাটা একদিন বদলে যায়। কিভাবে বদলায়? গরমের ছুটি স্কুলে শুরু হবে ঠিক তার আগে, অর্থাৎ বৈশাখ মাস নাগাদ তপনের মাসির বিয়ে। মাসিরা বিয়ের আগে কোথায় থাকে? মামা বাড়িতে থাকে। তপন তাই তার মাকে নিয়ে মামা বাড়িতে মাসির বিয়ে উপলক্ষে গিয়েছে। সেখানে গিয়ে সে জানতে পারলো তার মাসির যার সঙ্গে বিয়ে হচ্ছেন তিনি একজন অত্যন্ত স্বনামধন্য লেখক। বিয়ে যথারীতি ধুমধাম করে হলো। তপন দেখলো তার নতুন লেখক মেশো আর 5টা সাধারণ মানুষের মতনই, কোনো রকম কোনো তার মধ্যে 19-20 নেই। সিগারেট খান, গল্প করেন, অন্যদের মতো খেতে বসে বলে দূর এত পারা যায় না বলে অর্ধেকটা তুলে দেন। খবরের কাগজে রাজনৈতিক কোনো হানাহানির খবর দেখলে বলেন দূর এদেশের কিচ্ছু হবে না বলে চলে যান। তপন ভাবছে, আচ্ছা লেখকরা তো আমার বাবা, কাকা, মামার মতোই, তবে আমারই বা লেখক হতে অসুবিধা কি? নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা গল্প লিখল, ছাদের সিঁড়ির উপর বসে। গল্পের নাম প্রথম দিন। গল্পের বিষয়বস্তু ওর স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা। গল্পটা ওর ছোট মাসিকে দেখালো, কারণ তপনের সঙ্গে তপনের ছোট মাসির ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তপনের মাসি দেখে বলল, উমা তুই তো ভালো লিখেছিস, টুকলি করেছিস নাকি? তারপর বলল, দাঁড়া, আমি তো গল্পের কিছু বুঝবো না, তোর মেশো ভালো লেখক, আমি তাকে দেখিয়ে বিচার করাই গল্পটা কেমন। তপন মনে মনে না 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 করছে। তপনের মাসি গল্পটা দেখালো। তপন মনে মনে ভাবছে, রত্নের মূল্য জহুরির কাছে। তার মানে রাস্তায় একটা হীরের টুকরো পড়ে থাকলে বা একটা পান্না পড়ে থাকলে, একটা চুনি পড়ে থাকলে আমরা কিন্তু বুঝবো না, কিন্তু যিনি জহুরি অর্থাৎ যিনি স্বর্ণকার, যিনি গ্রহরত্ন চেনেন, তিনি কিন্তু একবার তাকালেই বুঝে যাবেন এটার মূল্য কত, মানে ওটা কত মূল্যবান পাথর। ঠিক সেই রকম তপন ভাবছে আমার লেখাটা কত ভালো হয়েছে সেটা একজন জহুরি অর্থাৎ আমার মেশো অর্থাৎ যিনি একজন স্বনামধন্য লেখক তিনিই বুঝতে পারবেন। মেশো গল্পটা দেখলেন, দেখে তপনকে ডাকলেন, বললেন, তপন তুমি বিরাট গল্প লিখেছো, জাস্ট একটু কারেকশন করে করে দেব, তাহলেই গল্পটা সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপানো হবে। পত্রিকা মানে ম্যাগাজিন। ম্যাগাজিন বলতে তোমরা জানো আনন্দমেলা, শুকতারা, সন্দেশ, নবকল্লোল, 19-20, 9-10, এগুলো হচ্ছে ম্যাগাজিন। উনি বলছেন এইরকম একটা ম্যাগাজিন যার নাম সন্ধ্যা তারা আমি সেখানে ছাপিয়ে দেব, কারণ সন্ধ্যা তারা পত্রিকার যিনি সম্পাদক, যিনি হেড, যিনি পত্রিকায় কোন গল্প থাকবে কোন গল্প বাদ যাবে এটা নির্বাচন করেন, তার সঙ্গে আমার বিরাট পরিচয়। আমি বললে উনি কোনো মতে না বলবেন না। যথারীতি এরপর তপন বাড়ি চলে আসলো, কিন্তু মেশো গল্পটা নিয়ে চলে গেলেন। বহুদিন হয়েছে তপনের গল্প ছাপা হয় না। এমন সময় হঠাৎ একদিন তপনদের বাড়িতে তপনের মাসি আর মেশো এলেন, হাতে সন্ধ্যা তারার একটা পত্রিকা। সন্ধ্যা তারার পত্রিকা দেখেই তপন বুঝতে পারলো কিছু তো একটা অলৌকিক কাণ্ড ঘটেইছে। তার ধারণা সত্যি,
সূচিপত্রে লেখা রয়েছে শ্রী তপন কুমার রায়, গল্প প্রথম দিন। তপনের গল্প প্রকাশিত হয়েছে। বাড়ির সবাই গল্পটা পড়ছে। মেশো হেসে বলছে, ও তো কাঁচা হাতে লিখেছে, তাই আমি একটু কারেকশন করে ছাপিয়েছি। সারা বাড়িতে তপনের কৃতিত্বের চাইতেও তপনের মেশোর কারেকশনের গুণগানটা বেশি হতে লাগলো। সবাই বলছে তাই তো, না হলে একটা ফট করে লিখলো, ছাপা ছাপা হয়ে গেল। মেশো কারেকশন করে দিয়েছেন, মেশো দয়া করেছেন বলেই তপনের লেখা ছাপা হয়েছে, নাহলে তপনের লেখা যোগ্যই না। এরপর কেউ কেউ বলছেন, ওরকম একটা মেশো থাকলে আমরাও লিখতাম। তপন মনে মনে ইচ্ছে করে আশা করেছিল একটা ভালো গল্প লিখে সবাইকে চমকে দেবে, কিন্তু সে যখন দেখলো তার মেশোর দৌলতে তার সৃষ্টি রাহুগ্রস্ত হয়েছে, তখন সে মনে মনে অনেক কষ্ট পেল। এরপর তপনের মা বলছে, কই তুই একটু পড় শুনি। তপনের হলো ছন্দপতন। গল্প পড়তে গিয়ে তপন দেখছে গল্পের নাম, লেখকের নাম এক, ভেতরে সবটা আলাদা। তপন বুঝতে পারলো তপনের মেশো গল্পটাকে কারেকশনের নাম করে পুরোটা বদলে দিয়েছেন। তপন এতে ভীষণ কষ্ট পেল, কারণ তপন বাচ্চা ছেলে, সে চেয়েছিল নিজের লেখা গল্প ছাপিয়ে সুনাম পেতে। ও একটা জিনিস উপলব্ধি করলো, ছাদে উঠে কাঁদছে একা একা গল্প না পড়ে, চোখ মুছছে, আর মনে মনে বলছে যদি কখনো গল্প ছাপাই, নিজে পত্রিকার অফিসে গিয়ে লেখা দেব, ছাপা হোক চাই না হোক, আমাকে যেন কখনো না শুনতে হয় অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে, কিংবা নিজের লেখা গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তপনের একটা শিক্ষা হলো। কি সেই শিক্ষা? নিজে তপন কিন্তু ময়ূর পুচ্ছ ধারণ করে সুনাম পেতে চায়নি যে আমি নকল কাক হয়ে ময়ূরের পাখনা পড়বো। সে চেয়েছিল তার সৃষ্টি সবাই জানুক। কিন্তু মেশো তপনের এই সরলতার সুযোগ নিয়ে তাকে করুণা করেছে, তাকে দয়া করেছে। এবার আসছি গল্পের নামকরণ আর কেন এটা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু কথার অর্থ প্রকৃত জ্ঞান লাভ বা বোধোদয় ঘটা। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি জানতে আমি ভীষণ ভালো মানুষ, একদিন জানলে আমি একটা বড় মাপের শয়তান মানুষ, তাহলে কি হলো? তোমার পুরনো ধ্যান ধারণা ভেঙে গেল, তোমার সামনে সত্যিটা উঠে আসলো। এটাকেই বলে তোমার জ্ঞান চক্ষু খুলে যাওয়া, তোমার বোধের চোখ খুলে যাওয়া। গল্পে এক জায়গায় বলা আছে তপনের জ্ঞানচক্ষু খুলল। কখন? তপন আগে ভাবতো লেখকরা অন্যরকম হয়, মেশোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গিয়ে বুঝলো লেখকরা পাঁচটা সাধারণ মানুষের মতন হয়। কিন্তু এটাই গল্পের নামকরণের জন্য উপযুক্ত নয়। গল্পের নামকরণ হয়েছে সুকৌশলে, অন্যভাবে। কোথা থেকে? আমরা গোটা গল্পে একটা জিনিস দেখলাম, তপন চেয়েছিল তার গল্প ছাপাতে, কিন্তু তার মেশো করুণা করে তার গল্প ছাপিয়ে দেয়। তপনের তখন জ্ঞানচক্ষুটা খোলে। কি জ্ঞানচক্ষু খোলে? নিজের লেখা গল্প অন্যের লেখা গল্প নিজের নামে ছাপানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং সেটা খুব লজ্জার, অন্যের দয়া গ্রহণের সমতুল্য। গল্পের শেষে গিয়ে তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলে যায়। সেই কারণে এই গল্পের নামটি ব্যঞ্জনাধর্মী, এই নামকরণ জ্ঞানচক্ষু হিসাবে সম্পূর্ণ সার্থক। আশা করি আজকের এই আলোচনা তোমরা আলোচনা থেকে, এই অতি সংক্ষিপ্ত আলোচনা থেকে এই গল্প সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছো। তোমাদের জানিয়ে রাখি, এবছর অর্থাৎ 2019 সালের মাধ্যমিকে এই গল্প থেকে কোনো বড় প্রশ্ন আসেনি, কাজেই গল্পটিকে তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আগামী 2020 সালে গল্প থেকে কিন্তু 1 নম্বরের ছোট প্রশ্ন, এমসিকিউ বা এসএকিউ আসার সম্ভাবনা প্রবল। তাই গল্পটিকে তোমরা খুঁটিয়ে পড়ো। তপনের লেখা গল্পের নাম কি, কোথায় তা ছাপা হয়, তপনের মেশো পেশায় কি ছিলেন। এখানে একটা বিতর্ক হয়, তপনের মেশো পেশায় ছিলেন কলেজের প্রফেসর, কিন্তু উনি শখ করে লেখালেখি করতেন। যদি কোথাও দেয় তপনের মেশো পেশা কি, তোমরা কিন্তু লেখক লিখবে না, লিখবে কলেজের প্রফেসর। আসতে পারে তপনের লেখা পড়ে তার মেজ কাকু কি বলেছিল, বাড়ির সবাই কি বলেছিল, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা, এইরকম আরো অনেক প্রশ্ন আসতে পারে। সব প্রশ্ন নিয়ে আমরা গোটা বছর আলোচনা করব। আগামীতে আসছি নতুন কবিতা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর ভালো লাগলেই চ্যানেলটার ব্যাপারে তোমার বন্ধুদের জানাতে ভুলো না। আর কি কি আলোচনা চাইছো, কোনটা কোনটা বুঝতে অসুবিধে, সেটা আমায় নিচে কমেন্ট করে জানাও। আর তোমাদের জানিয়ে রাখি 2019 সালে আমার লেখা বই থেকে এবং আমাদের এই চ্যানেলে পোস্ট করা ভিডিও থেকে কিন্তু 100%-এরও বেশি প্রশ্ন কমন ছিল। কাজেই আমাদের সঙ্গে থেকো। আশা করি আমরা 1 বছর সবাই একসঙ্গে খেটে, একসঙ্গে পড়াশুনো করে, একসঙ্গে আনন্দ করে একটা ভালো রেজাল্ট করতে পারবই। সবার জন্য শুভেচ্ছা রেখে আজকের ভিডিও শেষ করলাম।
বিনামূল্যে সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে, আর পাশে থাকা ঘন্টার ছবির উপর ক্লিক করো আমার সমস্ত নোটস সাজেশন সবার আগে পাওয়ার জন্য।